নমস্কার, আপনারা দেখছেন প্রতিবাদী আওয়াজ, আমাদের চিকিৎসা সংক্রান্ত অনুষ্ঠান চিকিৎসা উইথ জয়। আজকে আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেছেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডক্টর পুষ্পক ঘোষ। ডক্টর ঘোষ, আপনাকে প্রতিবাদী আওয়াজে স্বাগত। মানুষের বিভিন্ন অঙ্গের মতো চক্ষু কিন্তু একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, আর আমাদের স্বাভাবিক জীবনযাত্রা অনেকটা নির্ভর করে সুস্থ চোখের উপরই। তাই বিভিন্ন অঙ্গের যেমন রোগ হয়, ঠিক তেমনি ভাবে চোখেও অনেক রোগ উপলব্ধি হয়। তার মধ্যে আমাদের একদম পরিচিত একটা রোগ ছানি। এই ছানি আসলে ছানি আসলে কি, এটা একটা বেশ একটা বিস্তৃত একটা ডেফিনিশন। ছানি হচ্ছে মানে সাধারণ বাংলায় সাধারণ মানুষের জন্য বুঝিয়ে বলতে গেলে ছানি যে জৈবিক যে লেন্সটা চোখের মধ্যে থাকে সেই লেন্সটা ঝাপসা হয়ে যাওয়া, ওপেক হয়ে যাওয়া, এইটা হচ্ছে মোদ্দা কথা হচ্ছে ছানি। তো এই যেটা হয় বয়স বাড়ার সাথে সাথে যে লেন্সটা আছে সেই লেন্সের মধ্যে বিভিন্নভাবে জল জমতে শুরু করে এবং আস্তে আস্তে কি হয়, লেন্সের যে ফাইবারগুলো আছে সেই ফাইবারগুলো সেপারেট হতে থাকে, যার ফলে যে আলোটা স্ট্রেট কাট লেন্সের মধ্যে দিয়ে একদম চোখের ভেতরে চলে যাচ্ছে সেটা যেতে না পারার জন্য আলোটা এদিক ওদিক হয়ে যায় এবং তখন আমরা চোখে ওটাকে সাদা রঙের দেখতে পাই। এবং ছানিটা অ্যাকচুয়ালি যখন আমরা দেখি আস্তে প্রথমে ইম্যাচিওর থাকে, ইম্যাচিওর থাকতে থাকতে একটা সময় হয় কি ছানিটা পুরোটা সাদা হয়ে যায় এবং সেটাকে বলে ম্যাচিওর ক্যাটারাক্ট। তো বা হিন্দিতে যেটাকে বলে মতিবিন্দু, মুক্তোর মতো সাদা হয়ে যায় এবং সেই সময় পেশেন্ট কিচ্ছু দেখতে পায় না। এইটাই হচ্ছে ছানির ওভারঅল। এটা কি কোনো বয়সের উপরে নির্ভর করে? মোটামুটি ভাবে বয়সের উপরেই নির্ভর করে এবং একটা বয়সের পরে এটা প্রতিকারটাও ছানি কে তো কোনোভাবে আটকানো তো যাবে না, ছানি পড়লে পড়তেই থাকবে এবং সেটা আস্তে আস্তে বাড়বে। যখন ছানি অবস্থাতে চোখে দেখতে অসুবিধা হবে, পেশেন্ট কমপ্লেন করবে যে আমি দেখতে পাচ্ছি না এবং সেটা চশমা দিয়েও সেটা কারেক্ট হচ্ছে না, তখন সেক্ষেত্রে ছানি অপারেশন করে দেবে। অপারেশন করে এখন যেটা করা হয়, অপারেশন করে সেই লেন্সের জায়গায় আমরা একটা আর্টিফিশিয়াল লেন্স দিয়ে দিই এবং তারপরে অ্যাজ ইট ইজ পেশেন্ট দেখতে পায়। আপনাদের চোখের আরেকটা রোগ আপনারা বলেন বা আছে, সেই রোগটা হচ্ছে গ্লুকোমা। এই গ্লোকোমা হচ্ছে চোখের প্রেসারটা বেড়ে যাওয়ার ফলে উদ্ভূত পরিস্থিতি। ধরুন চোখটা একটা বেলুনের মতো একটা অংশ, সেই বেলুনের মধ্যে যদি প্রেসারটা বাড়তে থাকে তাহলে কি হয়, বেলুনের যে ওয়ালটা, যে ধারগুলো সেটার উপরে চাপ পড়তে শুরু করে। চোখের মধ্যে যদি প্রেসার বাড়তে থাকে তাহলে আস্তে আস্তে চোখের পেছন দিকে যে নার্ভ ফাইবার লেয়ার যেটা আছে, যেটাকে আমরা রেটিনা বলি, সেই রেটিনার উপর চাপ পড়ে এবং তার ফলে রেটিনার বিভিন্ন অ্যাবনর্মালিটি দেখা যায় এবং আস্তে আস্তে দৃষ্টি একদম কমে আসে। তো গ্লোকোমা এমনি সাধারণভাবে দেখা যায় যে চোখের প্রেসার বেশি থাকার জন্য হয়, মোস্ট অফ দি কেসেস এরকম হয়। কখনো কখনো দেখা গেছে যে চোখের প্রেসার নরমাল কিন্তু তা সত্ত্বেও গ্লোকোমার মতো ফিচার এসেছে, তখন ধরে নেওয়া যেতে পারে যে নরমাল প্রেসারটাই হয়তো ওই পেশেন্টের চোখের জন্য বা রেটিনার জন্য বেশি। সেক্ষেত্রে তখন চোখের প্রেসারটা আমরা কমাবার তার বিভিন্ন উপায় আছে, ওষুধ দিয়ে হোক, সার্জারি করে হোক, লেজার দিয়ে হোক, আমরা সেইভাবে চেষ্টা করে থাকি। গ্লুকোমা হলে অনেক সময় চোখে ব্যথা হয়, অনেক সময় আবার চোখে ব্যথা হয় না। এই ব্যথা গ্লুকোমা এবং ব্যথাহীন গ্লুকোমার মধ্যে পার্থক্য। গ্লুকোমার দুটো ভ্যারাইটি আছে, একটা হচ্ছে অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা আর একটা হচ্ছে ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে যে অ্যাঙ্গেলটা কি। আমি সাধারণের বোঝানোর জন্যই বলছি, চোখের মধ্যে একটা কৌণিক একটা অ্যাঙ্গেল একটা থাকে, যেটা হচ্ছে চোখের মণি আর চোখের যে সাদা অংশের সংযোগস্থলে যে কোণটা তৈরি হয় ওইটাকে অ্যাঙ্গেল বলে। ওর মধ্যে দিয়ে চোখের ভেতরে একটা তরল, সেটা চোখের মধ্যেই তৈরি হয় এবং চোখের ওই কোণটার মধ্যে দিয়ে বেরিয়ে যায়। যদি দেখা যায় যে সেই কোণটা অতিরিক্ত ছোট, ব্লকড হয়ে গেছে, অন্য কোনো কারণে চোখের বিভিন্ন রিঅ্যাকশনের জন্য ওই জায়গায় যে ওই তরলের যে আউটফ্লোটা ওটা কোনো রকম ভাবে ব্লকড হয়ে গেছে, সেক্ষেত্রে তখন
ক্লোজড অ্যাঙ্গেল গ্লকোমা হয় এবং সেটা প্রচন্ড পেইনফুল হয়, চোখের ব্যথা হয়, বমি হয় এবং পেশেন্ট আলটিমেটলি কিছু দেখতে পায় না, চোখের মনি পুরো ঝাপসা হয়ে যায়। এটা হচ্ছে ওপেন ক্লোজড অ্যাঙ্গেল গ্লকোমা। এক্ষেত্রে চোখে ব্যথা হয় এবং চোখ লাল হয়। আরেকটা গ্লকোমা আছে, সেটা হচ্ছে ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা। ওপেন অ্যাঙ্গেল গ্লকোমাতে যে কোণটার কথা বললাম আমি, মনি আর সাদা অংশের সংযোগস্থলে যে কোণটা, সেখানে অ্যাঙ্গেলটা যেরকম নরমাল থাকার কথা সেরকমই থাকে, সেটা খোলা থাকে, কিন্তু দেখা যাচ্ছে তার মধ্যে চোখের প্রেসার বেড়ে যাচ্ছে। তাহলে তার নানান রকম কারণ হতে পারে, হয় চোখের ভিতরে যে ফ্লুইডটা তৈরি হচ্ছে তার প্রোডাকশন বেশি হচ্ছে, বা অন্য কোনো কারণে কোনো একটা সেকেন্ডারি ডিজিজের কারণে চোখের ওই প্রেসারটা বেড়ে যাচ্ছে। তো এক্ষেত্রে দেখা যায় যে চোখে কোনো রকম লাল হওয়া, ব্যথা হওয়া এই সমস্ত কিছু হলো না, এবং পেশেন্ট যখন এলো আমার কাছে তখন এভরিথিং হ্যাজ বিন গন। আমরা তখন টেস্ট করে দেখলাম যে গ্লকোমার মোটামুটি যতটুকু রেটিনাইটিস হওয়া দরকার হয়ে গেছে এবং পেশেন্ট কিছু দেখতে পাচ্ছেন। যখন দেখতে পাচ্ছে না তখন জানবেন যে গ্লকোমা আপনার চোখে অনেকটা খেয়ে ফেলেছে। সেই জন্য আমরা সবসময় বলি যে একটু এজে, মানে আফটার দ্য এজ অফ 40s অর 50s, এই সময়টা থেকে নিয়মিত চোখের অন্তত বছরে একবার অন্তত গ্লকোমা চেকআপ করা উচিত। গ্লকোমা চেকআপ এবং গ্লকোমার ফুল যে ইনভেস্টিগেশন সেগুলো করতে হবে, এটা খুব দরকার। এবং গ্লকোমা যেহেতু সাইলেন্টলি বাড়ে, সাইলেন্টলি আপনার চোখটাকে নষ্ট করে দিচ্ছে, আপনি বুঝতেও পারছেন না যে আপনার দৃষ্টি কখন চলে যাবে। সেক্ষেত্রে সেই জন্য আমরা বলি বারবার চেকআপের মাধ্যমে এটা প্রিভেন্ট করা সম্ভব। শিশুদের ক্ষেত্রে সাধারণত কি ধরনের চোখের রোগ আসে? শিশুদের ক্ষেত্রে যে রোগগুলো আসে সেটা ম্যাক্সিমাম কনজাংটিভাইটিস, ভাইরাল কনজাংটিভাইটিস, অ্যালার্জিক কনজাংটিভাইটিস, এইগুলো সাধারণত হয় এই সময়টা, মানে এই যে বৃষ্টি পড়ছে বা বিভিন্ন এই যে ক্লাইমেটিক চেঞ্জ হচ্ছে সেই সময় দেখা যায় যে চোখ লাল হয়ে গেছে, তারা প্রচন্ড চোখ রগড়াচ্ছে, ম্যাক্সিমামই তারা মুখে বলতে পারে না, এবং তার ফলে ওই যেটা হয় যে চোখ ফুলে একদম লাল হয়ে থাকে। তো সেটা বেসিক্যালি অ্যালার্জিক কনজাংটিভাইটিস, এটাই আমরা সাধারণত ফেস করে থাকি। এছাড়া অন্যান্য ডিজিজও আছে, কিন্তু কমনলি আপনি যেটা জিজ্ঞেস করছেন সেটা হচ্ছে অনেক কম বয়সী বাচ্চাদের থেকে হাই পাওয়ারের চশমা ব্যবহার করতে, এটার কারণ পাওয়ার কেন হবে না হবে না হবে মানে কিভাবে হবে সেটা তো সেই অর্থে সেরকম ভাবে কোনো কারণ দেখা যায় না। অনেকে বলে যে পাওয়ার প্রচন্ড পাওয়ারের চশমা পড়ছে বাচ্চা বয়স থেকে, হয়তো জেনেটিক কোনো প্রিডিসপোজিশন আছে, কিন্তু সেই রকম জেনেটিক কারণ থাকলেই যে তার একটা মায়োপিয়া হবে বা সেরকম কিছু হবে সেরকম কিন্তু হার্ড এন্ড ফাস্ট কোনো রুল নেই। এটা দেখা গেছে যে এই নতুন জেনারেশন যেভাবে বড় হচ্ছে, ক্রনিক্যালি ক্লোজ ভিউ যেটা হয়, মোবাইল দেখছে, টিভি দেখছে, আউটডোর অ্যাক্টিভিটিস কমে গেছে, এক্ষেত্রে দেখা যায় যে ছোটদের ক্ষেত্রে পাওয়ারটা আসতে শুরু করে। কারণ আপনি যত চোখ কাছে এনে কাজ করবেন তত অ্যাকোমোডেশনের জন্য চোখকে পরিশ্রম করতে হবে, এবং চোখকে পরিশ্রম করলে ছোট বয়স থেকেই যদি সে চোখে ওরকম পরিশ্রম করতে থাকে, সে মোবাইলে অ্যাডিক্টেড হয়ে আছে বা টিভি দেখছে, খুব কাছ থেকে দেখছে, বাইরে খেলাধুলোই করছে না, সেক্ষেত্রে তখন চোখও নিজের মতো নিজেকে মোল্ড করতে শুরু করে এবং সেক্ষেত্রে ওই পাওয়ারটা আস্তে আস্তে আসতে থাকে। আর মায়োপিয়া যেটা একদম প্যাথোলজিক্যাল মায়োপিয়া, সেটার এক্সাক্ট কোনো কারণ এইভাবে নির্দিষ্ট করা যাবে না যে এর হয়তো -10 পাওয়ার, এর কারণ অনুসন্ধান করতে গেলে আপনাকে মানে জেনেটিক লেভেলে চলে যেতে হবে, সেরকম ভাবে কোনো কারণ বলা যাবে না। কিন্তু দেখা গেছে যে ইদানিং আরবান এরিয়ার বাচ্চাদের ক্ষেত্রে এই মায়োপিয়ার প্রিভ্যালেন্সটা বেড়ে গেছে বেশি। অনেক ক্ষেত্রে দেখেছি অনেক রোগী একবার ডাক্তারের কাছে এলেন, তিনি হয়তো প্রেসক্রাইব করছেন চশমার জন্য, চশমা নিয়েছেন, তারপর আর ডাক্তারের কাছে আসেন না। এক্ষেত্রে কতদিন ছাড়া পাওয়াটা পরীক্ষা করা উচিত বলে আপনার মনে হয়? ডাক্তারবাবুর কাছে আসছেন না তার দুটো কারণ হয়, এক হচ্ছে রোগ ভালো না হলে, আর হচ্ছে রোগ ভালো হয়ে গেলে। তো আমি একটা পেশেন্টকে চশমা দিলাম, সে খুব ভালো দেখতে পাচ্ছে, সে ভাবছে যে আমি তো ভালোই দেখতে পাচ্ছি, আমি কেন আর ডাক্তারবাবুর কাছে আসবো। মোটামুটি ভাবে রাফলি বছরে একবার অন্তত চোখের পাওয়ারটা
টেস্ট করা উচিত। মানে আমার কিছুই হচ্ছে না, আমি একবার কিন্তু পাওয়ারটা দেখি। আর যদি দেখা যায় মনে হয় যে না মানে এই চশমাটা আমার ধরুন 3 মাস কি 4 মাস বাদে মনে হয় যে হচ্ছে, তখন তো আপনাকে পাওয়ার চেক করতেই হবে। কিন্তু সেটা সবসময় মেডিকেল প্রফেশনালস কাউকে দিয়ে, ডাক্তার হোক অপটোমেট্রিস্ট হোক, যাকে দিয়ে মানে যে জিনিসটা জানে তাকে দিয়ে অন্তত টেস্ট করানো উচিত। কারণ এই অনেকেরই স্বভাব আছে যে একটু পাওয়ারটা দেখে দাও ভাই, এর জন্য আবার কেন ডাক্তারের কাছে যাবো, এই ব্যাপারটা অন্তত করবেন না। কারণ পাওয়ারে কি ধরনের পাওয়ার থাকবে, সিলিন্ড্রিক্যাল পাওয়ার না স্ফেরিক্যাল পাওয়ার, সিলিন্ড্রিক্যাল পাওয়ার থাকলে তার অ্যাক্সেস কত, এই জিনিসটা কিন্তু সব সময় কারেক্টলি ডিটেক্ট করা যায় না। আপনি চশমা বানালেন, বানিয়ে তারপর কিছুদিন বাদে মাথা যন্ত্রণা ইত্যাদি এই সমস্ত হতে থাকে, তো সেটা কখনোই অভিপ্রেত নয়। সে আপনাকে ডাক্তারের কাছে আসতেই হলো, কিন্তু বিভিন্ন জায়গার জল খেয়ে তারপরে আসবে। অনেক ক্ষেত্রে অনেক মানুষকে সারাদিন কম্পিউটারে বসে কাজ করতে হয়, সেক্ষেত্রে কি তার ছোট কোনো সমস্যা আসতে পারে? হ্যাঁ, এটা হচ্ছে এই নিউ নরমালের বিশেষ একটা কন্ডিশন, আগেও ছিল। কম্পিউটারে সারাদিন কাজ করলে যেটা হয় সেটা হচ্ছে কম্পিউটার ভিশন সিনড্রোম, আমরা রাফলি বলে থাকি। তো সেক্ষেত্রে দেখা যায় ওই চোখ লাল হচ্ছে, বা ধরুন সারাদিন কাজ করলেন তারপরে বাড়িতে গেলেন, সন্ধ্যের পর থেকে মাথা ধরে গেল, চোখ বারবার হাত দিতে ইচ্ছে করছে, চোখ রগড়াতে ইচ্ছে করছে, এই জিনিসগুলো হয়। এগুলো নাথিং বাট ফ্যাটিক সিম্পটম। কনস্ট্যান্ট ওই একটা ক্লোজ জায়গাতে কাজ করতে করতে একটা সময় হয় কি চোখের ভেতরে অ্যাকোমোডেশনের জন্য রেসপন্সিবল যে ছোট ছোট মাসলগুলো আছে, সেই মাসলগুলো এক সময় কাজ করা হাল ছেড়ে যায়। কাজ করা বন্ধ করে দেয় বলবো না, হাল ছেড়ে যায়। আপনাকে যদি এখন খুব বেশি একটা পরিশ্রম সাধ্য কাজ করতে বলা হয়, আপনি কতক্ষণ করবেন? একটা সময় পরে তো আপনি ক্লান্ত হয়ে পড়বেন। সেরকম চোখও ক্লান্ত হয়ে যায়। চোখ আপনাকে পরিষ্কার দেখাতে দেখাতে এক সময় নিজে ক্লান্ত হয়ে যায়, এবং তার ফলশ্রুতি হিসেবে এই চোখ লাল হওয়া, চোখ ফুটফুট করা, এইগুলো হয়। এটা কম্পিউটার যারা ইউজ করছে তাদের বেশি হয়, আর তাদের হয় যারা চশমা থাকতেও যারা চশমাটা পরে না। এটা খুব কমন লোক, চশমা আছে কিন্তু আমি পরি না। এটা আমরা সব সময় পেশেন্ট দেখতে গিয়ে ফেস করে থাকি। তো এটা যারা করবেন না তাদের ক্ষেত্রে ওই একই জিনিস হবে যে আমার চোখে পাওয়ার আছে, কিন্তু সেই পাওয়ারটাকে ওভারকাম করে চোখটা আপনাকে পরিষ্কার দেখাচ্ছে। সে কতক্ষণ করবে? সে তো একটা সময় ক্লান্ত হবে। আপনাকে তো চশমাটা দেওয়া হয়েছে তার যাতে চোখকে ওই এক্সট্রা পরিশ্রমটা না করতে, তাহলে চোখ রিল্যাক্স থাকবে, কিন্তু সেটা সে করছে না। সেক্ষেত্রে তখন তার এই সিম্পটম গুলো হবে। এবার আপনি প্রশ্ন করবেন যে রেমেডি, তো এটা আমরা বলে থাকি যে সাধারণভাবে মোটামুটি 8 ঘন্টা যদি আপনি কম্পিউটারে টানা কাজ করেন, তাহলে অন্তত মিনিট 10 একটু রিল্যাক্স করবে। এবার রিল্যাক্সেশনের মানে এই নয় যে আপনি মোবাইলে গেম খেলবেন, তাহলে কিছুই রিল্যাক্স হলো না। আপনাকে বাইরে ঘুরে আসতে হবে। ধরুন আপনি কাজ করছেন, একটু বাইরে, অফিসে কাজ করতেন, বাইরে গিয়ে একটু চা কফি কিছু একটা খেলেন। এমন একটা জায়গায় যাবেন যেখানে আপনি একটু খোলা চোখে দেখতে পাবেন, খোলা মাঠ বা বাড়ির ছাদ। যারা পড়াশোনা করছে, যে স্টুডেন্টরা, তারা অনেকক্ষণ ধরে পড়াশোনা করতে করতে এই ধরো 8 ঘন্টা পড়াশোনা করলে টানা, তারপর একটু ছাদে ঘুরে এলে আবার পড়তে বসলে, তো যাদের এই সিম্পটমটা হচ্ছে তাদের ক্ষেত্রে এইটাই আমার রেকমেন্ডেশন। এবং কিছু লুব্রিকেটিং আই ড্রপ আছে যেগুলো লাগালে অন্তত চোখে যে গ্রিটি সেনসেশনটা হয় সেটা অনেকটা কমে যায়। সেক্ষেত্রে একটা সুদিং এফেক্ট হয় এবং তারা সেটা ব্যবহার করতে পারে। ব্লু ভিউ নার্সিং হোম, এখানে আছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার, মেল অ্যান্ড ফিমেল ওয়ার্ড, এসি এবং নন এসি কেবিন, স্ট্রেচার লিফট ফেসিলিটি, ডায়াগনোসিস, মেডিসিন শপ, অভিজ্ঞ ডাক্তার, অভিজ্ঞ নার্স, অভিজ্ঞ ওয়ার্ড বয়, আইসিইউ অ্যান্ড এনআইসিইউ, 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। ব্লু ভিউ নার্সিং হোম, পল্লীশ্রী, আরামবাগ, হুগলি। ফোন নাম্বার 03211258 অথবা 8972180330। একটু অন্য প্রসঙ্গে আসবো। অনেকই জন্মগতভাবে দৃষ্টিহীন, আবার চোখের বিভিন্ন সমস্যার কারণে দৃষ্টিহীন হয়ে পড়ে থাকে, এরকম পেশেন্ট আপনার কাছে আসে। আজকের দিনে বর্তমানে চক্ষুদান কতটা দরকারি বলে আপনার? এটা তো একটা খুব মানে এমন একটা প্রশ্ন করলেন যে প্রশ্নটার মধ্যেই উত্তরটা লুকিয়ে আছে। চক্ষুদান একটা অত্যন্ত ভালো উদ্যোগ, এবং যারা চক্ষুদান করব মনস্থির করছেন তাদেরকে আমি
অ্যাজ এন অপথ্যালমোলজিস্ট আমি সবসময় তাদেরকে এনকারেজ করব যে আপনারা তো নিজেরা তো ঠিক করেইছেন, যেমন তেমনি অন্য সবাইকে এই কাজটার জন্য উদ্বুদ্ধ করুন। এরকম প্রচুর আমরা পেশেন্ট পাই যাদেরকে আমাদেরকে আলটিমেটলি হ্যান্ডিক্যাপ ডিক্লেয়ার করতে হয়, যারা দীর্ঘদিন ধরে, যাদের চোখের মণিতে একটা সাদা অংশ থাকার জন্য, সে হয়তো কখনো ঘা হয়েছিল বা অন্য কোনো রোগের জন্য সেই মণিটা সাদা হয়ে গেছে এবং সে ওই ট্রিটমেন্টটা করতে পারেনি বা করেনি কারণ সে কর্নিয়া পায়নি, যার ফলে হয়েছে কি ওই সাদা অংশটির ছায়া রেটিনার উপর ক্রমশ পড়তে 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 একটা সময় রেটিনাটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তখন আর সে তার চক্ষু মানে কর্নিয়া বদলেও কোনো লাভ হয় না। তো এই ব্যাপারটা যাতে না হয় এবং আমাদের দেশে যাতে হ্যান্ডিক্যাপের সংখ্যাটা মানে আই রিলেটেড হ্যান্ডিক্যাপের সংখ্যাটা যাতে কমে, তার জন্য চক্ষুদান অত্যন্ত ভালো উদ্যোগ এবং এটা আমার মনে হয় সর্বস্তরে সব রকম ভাবে এটা এনকারেজ হওয়া উচিত। যারা পাড়ায় পাড়ায় ক্লাবে ক্লাবে যে সমস্ত অর্গানাইজেশন গুলো কাজ করে তাদের অন্তত এই চক্ষুদানের ব্যাপারে মানুষকে বোঝানো উচিত এবং এটা কোনোভাবে হার্মফুল কোনো ব্যাপার নেই। মৃত্যুর পরে যদি আপনার নাম রেজিস্টার করা থাকে, মৃত্যুর পরে আপনারা স্পেসিফিক নাম্বারে ফোন করলে সেই সমস্ত ইনস্টিটিউশন থেকে ডাক্তারবাবুরা এসে শুধুমাত্র চোখের কর্নিয়া পোর্শনটি তুলে নিয়ে চলে যান। কোনো রকম ডিসফিগারমেন্ট হয় না, কোনো রকম দেখতে খারাপ লাগে না, আপনার যে যিনি মারা গেছেন তার সেই শবদেহের কোনো রকম কোনো বিকৃতি হয় না এবং এটা অত্যন্ত ভালো উদ্যোগ। এইটার ফলে যে আরেকজন অন্ধ লোক সে যে দৃষ্টি ফিরে পাবে, এটার থেকে ভালো বোধহয় আর কিছু হয় না, কারণ চোখ নেই তো কিছুই নেই। আমরা এটাই তো চোখ দ্বারা তো সব গেল, আমার জগৎটাই পুরো অন্ধকার হয়ে গেল। সেক্ষেত্রে একজনের যে জগৎ, যার জগৎ অন্ধকার হয়ে গেছিল, সে আবার দৃষ্টি ফিরে পাচ্ছে, এর থেকে ভালো বোধহয় কিছু হতে পারে না। আমরা একদম শেষের দিকে এসে গেছি। ডাক্তার যেটা জানতে চাইবো, সরকারি বেসরকারি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন সময়ই দেখি চক্ষুদানের ব্যাপারে অ্যাওয়ারনেস ক্যাম্প করছেন, আর সে বিষয়ে আপনার কি মনে হয় অনেকটাই সদর্থক সাড়া মিলছে? অনেকটাই সদর্থক সাড়া মিলছে এটা বলবো না, তবে হ্যাঁ আমি এই আরামবাগের আসার পর থেকে এই রুরাল সেটআপেও জনা দশেক লোক পেয়েছি যারা আমার কাছ থেকে চক্ষুদানের ব্যাপারে জানতে চেয়েছেন এবং সেই রিগার্ডিং সেই সমস্ত ফোন নাম্বার ইত্যাদি এগুলো নিয়ে গেছে। আপনারাও যদি কেউ চক্ষুদান করতে ইচ্ছুক হন তাহলে গুগলে জাস্ট সার্চ করুন আই ডোনেশন, রেজিস্ট্রেশন ফর আই ডোনেশন, দেখবেন প্রচুর ওয়েবসাইট থাকবে এবং সেই ওয়েবসাইট বা সরকারি ওয়েবসাইট, সেখানে গিয়ে আপনারা অনলাইন আপনাদের নাম রেজিস্টার করুন, আপনাদের নাম রেজিস্ট্রেশন হয়ে থাকবে। তো সারা এখনো পর্যন্ত মানে খুব ব্যাপক আকারে এখনো হয়নি, যে যেভাবে আমাদের অঙ্গদান বা এই যে গ্রিন করিডোর করে বিভিন্ন অঙ্গ প্রতিস্থাপন করার যে ফলাও করে যে প্রচারটা হয়েছে, চক্ষুদানের ক্ষেত্রে সেই রকম প্রচার সেইভাবে হয়নি। কারণ চক্ষুদান এটা খুব ইউজুয়াল ঘটনা, এটা অনেকেরই হয়ে থাকে, কিন্তু চক্ষুদান করো এই ব্যাপারটার যে প্রমোশনটা খুব কম আমি দেখতে পেয়েছি। মানে সরকারি এবং বেসরকারি লেভেল থেকেও ওদের চক্ষুদান করো এই শুধুমাত্র চোখের হসপিটালেই যা বড় বড় করে লেখা থাকে, কোথাও আর তো কোথাও রাস্তাঘাটে বা অন্য কোথাও বা টিভিতে রেডিওতে কোথাও আমি সেরকম কোনো অ্যাডভার্টাইজমেন্ট এই সমস্ত কিছু এখনো পর্যন্ত দেখিনি। হ্যাঁ, কিছু টিভি অ্যাডস আছে অবশ্যই, সেগুলো যে খুব ফ্রিকোয়েন্টলি প্রচার হয় তা কিন্তু নয়। এটা হয়তো মানে পাইপলাইনে আছে, হয়তো গভর্নমেন্টের এই ব্যাপারে সবসময় কোনো না কোনো প্রোগ্রাম চলতেই থাকে এবং চক্ষুদান করাটাও একটা ন্যাশনাল প্রোগ্রামের মধ্যেই রয়েছে, ন্যাশনাল প্রোগ্রাম ফর কন্ট্রোল অফ ব্লাইন্ডনেস। এর মধ্যে চক্ষুদানের এই ব্যাপারটাও ঢোকানো হচ্ছে, অনেক কিছু মধ্যেও চক্ষুদানটা একটা আছে। এটা কনস্ট্যান্ট একটা অনগোয়িং প্রসেস, সারা আমাদের দেশে সব সময় সারা বছর ধরেই চলছে। যেটা দরকার সেটা হচ্ছে মানুষের মধ্যে সচেতনতাটা বেশি দরকার এবং ওই যে বললাম যে না বাবা চোখ টোক দিতে হবে না, যেমন আছে তেমনি ও একদম নিখুঁত শরীরের স্বর্গে যাবে, এই ধারণাটা থেকে আপনারা প্লিজ বেরিয়ে আসবেন। নিখুঁত শরীরেই যাবেন, আপনি কিছু বুঝতে পারবেন না। আপনার শুধু যে প্রিয়জনটি মারা গেছেন, মারা যাওয়ার পরে তার শুধু চোখের মণিটুকু আমরা তুলে নেব, এর বেশি আমরা কিছু করব না। একদম শেষ প্রশ্ন,
আমরা বিভিন্ন আনন্দ উৎসব আমরা বাজি ফোটাই, ফটকা ফোটাই, সেক্ষেত্রে অনেক সময় চোখে আঘাত লাগে, চোখ অসুস্থ হয়ে পড়ে বা সেখান থেকে অনেক বড় সমস্যা হতে পারে। এই বিষয়ে আপনি কি সাধারণ মানুষের বার্তা দেবেন? সাধারণ মানুষকে আমি বার্তা দেওয়ার আগেই সাধারণ মানুষ খুব ভালো করেই জানে যে বাবা চোখের সামনে এসে বাজি ফাটিও না। এটা আমরা ছোটবেলা থেকেই মা ঠাকুমাদের কাছ থেকে শুনে আসছি যে চোখ বাঁচিয়ে যা করবে চোখ বাঁচিয়ে করবে, কিন্তু বাজি ফাটাবার সময় সেই উৎসাহে উদ্যমে আমাদের প্রায়শই সেই খেলাটা থাকে না, এবং ওই পাতি বাংলায় যেটা বলে আমি ওস্তাদি মারতে যাচ্ছি, দেখ আমি এরকম পারি বলে আমি মুখের সামনে বাজিটি ফাটালাম এবং তারপরে দেখা গেল চোখ ইনজিওর্ড হয়ে বসে আছে। তো বাজি মুখের কাছে শরীরের কাছাকাছি কোথাও ফাটানো উচিত নয়, এক। আর 2 নম্বর হচ্ছে একটা জিনিস, বাজি থেকে যে টক্সিক ধোঁয়াটা বেরোয়, কিছু কিছু বাজি আছে যেখানে প্রচুর ধোঁয়া বেরোয়, ওই ধোঁয়াটা চোখে লাগলে কিন্তু চোখে একটু তার রিঅ্যাকশন হয়, কেমিক্যাল কনজাংটিভাইটিস এই জাতীয় ব্যাপারগুলো হয়। তো সেটা থেকে একটু নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, এইটুকুই যা বলে। অসংখ্য ধন্যবাদ ডক্টর ঘোষ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং যারা এতক্ষণ প্রতিবাদী আওয়াজের পর্দায় চোখ রেখেছিলেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ। এখন আরামবাগে টেস্ট টিউব বেবি সেন্টার, দক্ষিণবঙ্গের মধ্যে এই প্রথম প্রাণ IVF অ্যান্ড ফার্টিলিটি সেন্টার। ঠিকানা বসন্তপুর আমতলা 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ 03211 356102 এবং 7865 858781।